আসিফ নজরুলকে আমরা সঙ্গে পেয়েছি। প্রফেসর আসিফ নজরুল, আপনাকে আমাদের সাথে পেয়ে আপনাকে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং স্বাগতম। আপনি আমাদের কে সময় দিয়েছেন। জনাব শফিকুল আলম, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল আওয়ামী লীগ আমলে করা, যেটা ট্রান্সশিপমেন্টের সুবিধা তারা দিতেছিল বা এই সেই। তো আমাদের কাছে কি এরকম কোন চুক্তি আছে যেটা আওয়ামী লীগ ইন্ডিয়ার সাথে করছিল, যেটা আমাদেরকে দেখানো তো যাইতে পারে? আপনি বাতিল না করেন, ইন্টারন্যাশনাল রিভিউ তো না দিতে পারেন, আপনি তো এটা দেখাবেন যে ভাই এই চুক্তি আওয়ামী লীগ ওদের সাথে করছিল, এর বিনিময়ে ওরা আমাদেরকে ট্রান্সশিপমেন্ট দিছিল, এখন এই ট্রান্সশিপমেন্টটা বাতিল করে দিছে। এইটাও তো দেখানো সম্ভব, তাই না? এটা তো রিটালিয়েশন। আমার ওইটা মনে নাই, এই কোন প্রেক্ষিতে তারা ট্রান্সশিপমেন্ট দিয়েছিল এটা মনে নাই। বাট আমাদের এই গভর্নমেন্টের মূল কথা হচ্ছে যে আমরা কোনো গোলামি চুক্তি করি না। আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই ভালো সম্পর্ক চাই, খুবই ভালো সম্পর্ক চাই। বাট আমরা বারবার বলছি সমতা, ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে হতে হবে। আমরা সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের একটা দাবি থাকে শফিক ভাই, আপনারা তো আমরা সবসময় সব জায়গায় পাই না, এই গোলামি চুক্তিগুলি একটু প্রকাশ করা হোক, আমরা এটা একটু দেখতেও চাই। আরেকটা জিনিস যেটা নিয়ে আসলে অনেক বেশি কথা হইতেছে সেইটা হইলো যে 26 লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করতেছে, এরকম আমরা শুনেছিলাম গত সরকারের সময়। সেটা 26 লক্ষ কি 30 লক্ষ সেটা আমরা ঠিক জানি না। এই সরকার এটার তালিকা করেছে কিনা, সেই অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর ক্ষেত্রে কোন রকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আমার এটা জানা নাই। আমি এইটা আবার হোম মিনিস্ট্রি থেকে তাহলে আমি এটা পুরো ডিটেলসটা আমি নিয়ে নিব। 26 লক্ষ আমি জানি না, এটা মনে হচ্ছে এক্সাজারেটেড ফিগার। বাট যেটা হয় যে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের মিড ম্যানেজমেন্ট লেভেলে আমাদের সক্ষমতাটা কম। তো আমাদের ফ্যাক্টরিগুলো চান যে ওই জায়গাগুলোতে তারা ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কানদেরকে প্রিফার করেন, বিকজ ওই কাজগুলো ওনারা ভালো করতে পারেন। এই মিড ম্যানেজমেন্ট লেভেলে আমাদের সেই রকম মিড ম্যানেজার অনেক ক্ষেত্রেই নাই না, কিন্তু যে ক্ষেত্রে আমাদের চাকরির এত অভাব আছে সেই লোকগুলিকে চিহ্নিত করা এবং যারা আসলে নির্দিষ্ট চ্যানেলে চাকরির অভাব আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের এক্সপার্ট ওই সক্ষম অবস্থা আমরা তৈরিও করতে পারি নাই। যেমন ধরেন আমি যেটা শুনেছি যে কিছু কিছু ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা এই জায়গায় আমাদের একটা আছে, আমি এটা শুনেছি, আমি শিওর না যে তো ওই লেভেলে যে সক্ষমতাটা ওদের আছে সেটা নাই। আর মার্চেন্ডাইজারের ক্ষেত্রে আপনি জানেন যে শ্রীলঙ্কানরা অনেক বছর ধরে তারা অনেক এগুলোর ক্ষেত্রে অনেক বেটার। তো সেই জন্য আমি দেখেছি অনেক জায়গায়, আমি যখন জার্নালিস্ট ছিলাম আমি দেখেছি যে প্রচুর শ্রীলঙ্কান কাজ করেন। আমার গ্রামের বাড়ি হচ্ছে মাগুরা, সেখানে একটা গার্মেন্ট ফ্যাক্টরি আছে, সেখানে যেও আমি দেখছি যে ওইখানে একজন শ্রীলঙ্কান, দুইজন শ্রীলঙ্কান, একজন ইন্ডিয়ান কাজ করছেন। আর আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনারা এই জায়গায় তো বাংলাদেশিও নেওয়া যেত। ওনারা বললেন যে না, আমরা ওইভাবে পাইনি, ওই এক্সপার্টিসটা আমরা পাইনি। এবং অনেক ক্ষেত্রে এমনও আছে যে আমি একজনকে জিজ্ঞেস করলাম, উনি টপ গার্মেন্ট এক্সপোর্টার, তাহলে জিজ্ঞেস করলাম যে আপনি কাকে, উনি একজন ইন্ডিয়ানকে দিয়েছেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, খুব ভালো। উনি বললেন যে উনি ওনাকে 22 লক্ষ টাকা মান্থলি বেতন দিচ্ছেন, সেই লেভেলের ওনার ওই এক্সপার্টিস যেহেতু ওনার আছে। ওকে শফিক ভাই, এইটা তো আসলে বাস্তবতা থেকে, কারণ কেউ তো আর সাইধা একটা বিদেশিকে চাকরি দেওয়ার অনেক ঝামেলা আছে, তাকে বেশি বেতন দিতে হয়, তাদের পোলাপানদের জন্য বড় স্কুলে পড়ালেখার ব্যবস্থা করতে হয়, এটা প্যাকেজটা আসলে অনেক বড়, সেটা আপনি ঠিকই বলছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যারা আছেন, যারা বাংলাদেশটা পরিচালনা করতেছেন, তারা বেশিরভাগই দ্বৈত নাগরিক। এটা জনাব খলিলুর রহমানকে নিয়ে কথা উঠেছে, অনেকে বলেছেন যে জনাব খলিলুর রহমান রজার রহমান নামে তিনি ফেসবুক পরিচালনা করেছেন, তিনি আসলে ভোট দিতে যাওয়ার সময় অনেকবার অনেক কথা বলেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, কানাডার নাগরিক বলা হচ্ছে একজন, আপনি জানেন কাকে কাকে। তারপরে এরকম আমার শিক্ষক আলী রিয়াজ স্যার, তিনি তো বাইডেন সাহেবকে ভোট দিতে যাওয়ার সময় তিনি স্ট্যাটাস দিয়েছেন, এটা আমারই মনে আছে। তো এইটা কি ঠিক যে আমার কোনো অসুবিধা নাই, মানে বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ যদি বিদেশি হইতে পারে, প্রফেসর ইউনূস বিদেশিদের নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করলে করবেন, আমার তো, কিন্তু এটা সত্য কিনা ব্যাপারটা? না, সত্য না। আমরা খলিলুর রহমান ভাইয়ের, আমি আলী রিয়াজ স্যারেরটা আমি জানি না, আর উনি যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের উনি মেম্বার, আমি এই বিষয়ে করতে চাচ্ছি না। বাট আলী রিয়াজ স্যারের ব্যাপারে আমি বলতে পারি উনি বাংলাদেশের নাগরিক, এটা জেনেই আমরা খলিলুর রহমান সাহেবের ক্ষেত্রে উনি বাংলাদেশের নাগরিক এবং সেই অনুযায়ী উনি আমরা তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে যদি আপনার মনে হয় যে না উনি
বাংলাদেশের নাগরিক না, যারা এই না না, বাংলাদেশের নাগরিক কিন্তু শফিক ভাই, প্যাচটা হলো উনি আমেরিকারও নাগরিক কিনা, উনি আমেরিকারও নাগরিক কিনা। উনি বাংলাদেশের নাগরিক, কেউ যদি মনে করেন যে উনি এট দ্য সেম টাইম উনি আমেরিকার নাগরিক, তাহলে আমরা তাকে অনুরোধ করি যে আপনারা আমাদেরকে পাঠান, এভিডেন্স। আপনারা এরকম কিছু দেখেন নাই? না, আমরা এরকম কিছু দেখি নাই, এরকম কিছু আমরা কিছু দেখি নাই। যারা কিছু যদি কৌতূহলের বিষয়টা না, কথা হচ্ছে যে যদি কেউ মনে করেন যে না এই বিষয়টা আমাদের তাদের কাছে এভিডেন্স আছে, আমি মোস্ট ওয়েলকাম করি। এভিডেন্স তো আপনার কাছে থাকবে, আপনি না সেন্টারে, আমাদের কাছে না না, যে শুনেন, আপনার মনে আছে যে বারাক ওবামাকে নিয়ে কত কথা হয়েছিল, যে বারাক হোসেন ওবামা উনি সিক্রেটলি মুসলিম, তো তখন ওইটা দায় তো বারাক ওবামার না যে বলা যে না আমি খ্রিস্টান, এটা তো বলা ওনার দায় না, এটা যে অভিযোগটা করবেন তার এটা দায় না। এটা কি অভিযোগ শফিক ভাই? এটা কি একটা অভিযোগ? ধরেন একজন লোক দ্বৈত নাগরিক, অসুবিধা কি? অসুবিধা কি? না, এটা ওনার, এটা একটা কি না, এটার অসুবিধা হচ্ছে এটার মাধ্যমে অনেকে ওনার এগেইনস্টে স্মিয়ার ক্যাম্পেইন করছেন যে না উনি বাংলাদেশের দ্বৈত নাগরিক, কত ওনার কাছে আমরা। আপনি বলে দেন, আপনি বলে দেন, আপনি আমাকে এমনি বলে দেন যে না খলিল সাহেব আমেরিকার নাগরিক না, এটা আমার জন্য একদম। আমি একটু আগে কি বললাম? আপনি বাংলাদেশের নাগরিকটা বলছেন, বাংলাদেশের নাগরিক বলছেন। হ্যাঁ, আমি তো বলছি যে উনি বাংলাদেশের নাগরিক, সেই অনুযায়ী আমরা তাকে দিয়েছি। এবং আপনার যদি আমার কাছে কোনো এভিডেন্স নাই যে উনি আমেরিকান নাগরিক, যদি আপনাদের কাছে এভিডেন্স থাকে আমি অনুরোধ করব এভিডেন্স গুলো আমাদেরকে একটা পাঠান। এটা অনেকে হয় কি এই সমস্ত এই কথাগুলো অনেকে বারবার আসে, এগুলো চালান। আমার আরো দু একজন কলিগ নিয়ে হচ্ছে, আমরা হাসাহাসি করি। আমার কথা হলো যে এভিডেন্স গুলো আনেন। একজন বললেন যে আমার এক কলিগকে উনি নিজে ওনার পাসপোর্ট দেখেছেন, উনি কানাডার নাগরিক। একটা ওনার সাথে আমি প্রতিদিন কাজ করি, উনি কানাডার নাগরিক না। এখন এই কথাগুলো এই যে শফিক ভাই কানাডার নাগরিক না, আপনি আপনার একটা কলিগ নিয়ে বলতে পারলেন, আপনি এইটাও বলে দেন যে উনি আমেরিকার নাগরিক বা কানাডার নাগরিক না, তাহলে তো আমাদের জন্য জীবন সহজ হয়ে যায়। আপনি তো জানেন সাংবাদিকতা বাংলাদেশে কত চ্যালেঞ্জিং। আমার কাছে কোনো এভিডেন্স নাই যে উনি আমেরিকার নাগরিক। ওকে, আমার কাছে কোনো এভিডেন্স নাই। আমি জানি উনি বাংলাদেশের নাগরিক, এইটা। আর কারো কাছে যদি কোনো এভিডেন্স থাকে আমরা ওয়েলকাম জানাই, আপনি আমাদেরকে পাঠান এভিডেন্স। কিন্তু এই যে চিপ কথাবার্তা ইন্টারনেটে যারা বলেন, এবং এটা নিয়ে হয় কি একটা বাজার তৈরি হয়ে গেছে এই সমস্ত কথার, চিপ কথা। বাইরে যেটা হয় এগুলো করলে অনেকে এগুলোর ক্ষেত্রে ডিফর্মেশন করে যে না আপনি আমার সামাজিক মর্যাদা হানি করেছেন। তা আমার মনে হয় যে এইগুলো বিষয় যারা বলছেন, আমরা বাংলাদেশে তো অনেক ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আছে, বিদেশেও আছে, তারা একটু দেখেন না, একটু সিরিয়াসলি ইনভেস্টিগেট করে দেখেন উনি। আমার কাছে মনে হয় যে নাগরিকত্বের প্রসঙ্গটা, দ্বৈত নাগরিকত্বের প্রসঙ্গটা, যেহেতু বাংলাদেশের দ্বৈত নাগরিক হইতে গেলে তিনি মন্ত্রী পদমর্যাদার কেউ হইতে পারবেন না, তো সেই ক্ষেত্রে এটা হয়তো ইনভেস্টিগেশন করে দেখাই যেতে পারে যে বাংলাদেশে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হইতেছেন যারা, তাদের মধ্যে কেউ বিদেশি নাগরিক আছেন কিনা। যেহেতু ওনারা এটা বাদ দিয়ে দিলেন, এখন আমরা আমাদের সক্ষমতাটা বাড়াতে চাচ্ছি। আমরা সিলেট দিয়ে এয়ার শিপমেন্ট চালু করেছি। আমরা, আপনারা দেখেছেন যে জেট ফুয়েলের দাম কমানো হয়েছে 16-17 টাকা পার লিটারে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করছি যে আমাদের এটার এফিসিয়েন্সি বাড়ানোর চেষ্টা করছি। ফলে যেটা হচ্ছে যে এখন কস্টটা অলরেডি মানে $5 থেকে কমে এসছে, কিছু কিছু ক্ষেত্রে 37.7% কস্ট কমে এসছে। কিন্তু আমাদের টার্গেট এটাকে $2.5 আনা, যাতে আমরা আমাদের সক্ষমতাটা বাড়াতে পারি। এটা আমাদের দরকার। আপনার মনে আছে 2014 সালে ইন্ডিয়ার মানে তরফ থেকে আগে আমাদের প্রচুর গরু আসতো, সেই গরুটা ওরা বন্ধ করে দিল যে কোনো গরু আসবে না। কিন্তু আপনি দেখেন এরপরে বাংলাদেশে গরু খামারের একটা গরুর বিপ্লব হয়ে গেছে। বাংলাদেশে এখন 5 লক্ষ জব তৈরি হয়ে গেছে যা সেই গরু খামারকে কেন্দ্র করে। আমরা মনে করি যে এটা ইট কুড বি এ ব্লেসিং ইন ডিসগাইজ, আমার যাতে সক্ষমতাটা বাড়ে। খুবই ভালো কথা বলছেন যে রিটালিয়েশন তো করা দরকার নাই, সক্ষমতা বাড়লে তো এটা খুবই ভালো কথা। কিন্তু আমরা শুনছিলাম যে ওই সরকারের সময় আওয়ামী লীগ সরকার অনেকগুলি, মানে যেটাকে আসলে খুব জনপ্রিয় ভাষায় বলা হয়তো যে গোলামি চুক্তি, দেশ বেঁচে ফেলার চুক্তি, এরকম অনেকগুলি চুক্তি করছে। সেই চুক্তিগুলি আপনারা পর্যালোচনা করছেন কিনা, সেই চুক্তিগুলি আপনারা সামনে আনতেছেন কিনা যে এই চুক্তিগুলি আসলে করা হয়েছিল, এই চুক্তিগুলি আমরা মানি না, এইভাবে দেশটা দিয়ে দিছিল আসলে আওয়ামী লীগ বা ইন্ডিয়াকে। আমাদের এনার্জির বিষয়ে একটা কমিশন আছে, সেই এনার্জি কমিশন অনেকগুলো চুক্তি রিভিউ করছে।
অনেকগুলো দ্যাট আই ক্যান সে। বাট এই যে রিভিউ করা এই চুক্তিগুলো, ফানি থিং হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের সেই সক্ষমতাটাও অনেক ঘাটতি আছে। আপনি রিভিউ করুন, বিকজ এগুলো তো ইন্টারন্যাশনাল চুক্তি অনেক ক্ষেত্রে, তো সেক্ষেত্রে হয় কি ইন্টারন্যাশনাল ল ফার্ম দিয়ে আপনার এই চুক্তিগুলো দেখতে হয়। আপনি জানেন সেই 1999-এ এগুলো মানে আমি যে একটা, যেমন ধরেন আমি একটা ইন্ডিয়ান কোম্পানির সাথে একটা চুক্তি করলাম, তো সেই কোম্পানির চুক্তিটা এখন যদি আমি ইয়ে করতে চাই, যে যদি ধরেন ব্রেক করতে চাই, তো হঠাৎ করে তো আমি এটা করতে পারি না, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল এটা রিভিউ করতে হয়। আপনি বলি যে এই কাজটা, আপনাকে আমি বলি, আমি একটা উদাহরণ দেই, এই কাজটা অ্যাব্রাপ্টলি এই আওয়ামী লীগের আমলে 1999-এ এরকম একটা কাজ করেছিল একটা পাওয়ার কোম্পানির সাথে। এই ওরা চুক্তিটা কাট করে দিয়েছিল আমেরিকান কোম্পানি, এই কোম্পানি লেগেছিল। এবং আপনি এটা জানেন, এইটার কারণে এই যে যখন IMF এর মিটিং এ আমাদের গভর্নর আর আমাদের যান, ফাইন্যান্স অ্যাডভাইজার যান এই গত বছর, তখন একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন আমাদের এইটাকে মিটাতে যে আমাদের ওই সেই শেখ হাসিনার আমলের একটা চুক্তি, উনার অপকর্মকে করতে যে আমাদের $20 মিলিয়ন দিতে হয়েছে আমাদের এটা। তো আমরা এই জিনিসগুলো চুক্তি যাই হোক না কেন, আমরা ওগুলো তো অনেক কিছু এনার্জি রিলেটেড দিয়েতে আমরা জানি যে এক ধরনের কমিশন হয়েছে, তারা সবগুলো এনার্জি চুক্তিগুলোই দেখছে, অনেকগুলোই।